নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আগের দিনের তুলনায় আজকে আমার শরীরটা অনেকটাই ঠিক রয়েছে। জ্বর যেটা হয়েছিল সেটা একেবারে ঠিক হয়ে গিয়েছে, শুধু একটু সর্দি আর গলা ব্যথাটা এখনো অবধি রয়ে গিয়েছে। আজকে মনটা বেশ ভালো লাগছে জানেন, কারণ এতদিন ধরে যে পরীক্ষাগুলো আমি দিচ্ছিলাম আজকে তার শেষ, মানে আজকে আমার লাস্ট পরীক্ষা। তো আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছেন যে আমি কি পড়াশোনা করছি বা কিসের পরীক্ষা দিচ্ছি, সেটা নিয়ে না হয় একটা সেপারেট ভিডিও বানাবো, সেখানে আপনাদেরকে ডিটেলসে সবটা জানাবো। তো আগের দিন আপনাদেরকে বলছিলাম না, আমরা কিছু গাছ নিচে নামিয়ে রেখেছিলাম, তো সেটাকে ওরা খুব ভালো করে যত্ন করে রেখেছে। চলুন একবার আপনাদেরকে ঘুরিয়ে আনি ওখান থেকে। এই যে চলে এসেছি নিচের তলায়। তন্ময় দাদা কি সুন্দর করে জল দিয়ে যত্ন করে রেখেছে দেখুন, গাছগুলোতে এখনো অবধি ফুল ফুটে আছে। এই জায়গাটার চারপাশে উঁচু উঁচু বাড়ি আছে, তো সেই জন্য এখানে রোদ অতটা পৌঁছায় না, সেই কারণে আরো গাছগুলো ভালো আছে জানেন। ঠিক আছে না চা তো ফির চলিয়ে চা আনো, তুমিও আনো তোমারটা। আনছি। এই একটু পড়াশোনা করছি, কাজ শেষ হয়ে গেছে, ভাবলাম একটু লাস্ট মিনিট প্রিপারেশন করে নেওয়া যাক, একটু পরে পরীক্ষা তো। আজকে শেষ তো? আজকেই শেষ। আজকে রাত্রিবেলা ভাবছি একটা ভালো কিছু খাবার বানাবো, হবে? পরীক্ষা শেষ হওয়ার খুশিতে? হ্যাঁ চলো। এখন বলবো না নামটা, কিন্তু তখন বানাবো তোমার পছন্দেরই একটা খাবার, তোমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। তাই বলছি আজকে তো আমার পরীক্ষা শেষ হতে হতে ওই 7:30 মতন বেজে যাবে, তারপরে বাইরে যাবে একটু ফুচকা খেতে। ঠিক আছে, তুমি যা বলবে। আজকে অনেকদিন ধরে এই পড়াশোনা এই সব কাজের মধ্যে থেকে একটু মনে হচ্ছে বাইরে গিয়ে ফুচকা খেয়ে আসি। ঠিক আছে চলো। ঠিক আছে, তুমি ব্রেক পাবে তখন? হ্যাঁ হ্যাঁ, আমার কাজ শেষের পথেই, আর একটু পরে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমার চাটা নিয়ে এসো, তাহলে একসাথে একটু চা খাওয়া যায়। ঠিক আছে। আজকে একটু রাধাবল্লভী বানাবো ভেবেছি, তো তার জন্য কালকে রাত্রেবেলায় আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল। এখন অনেকটা ভিজে গিয়েছে, এগুলোকে বেটে নেব। এর আগে আমি কখনো বানাইনি জানেন, এই প্রথমবারই বানাবো এটা। রাজার খেতে খুব ইচ্ছা হয়েছে, তো সেই জন্য ভাবলাম যে চেষ্টা করেই দেখি পারি কিনা। আটাটা মেখে নেবো, আটা না ময়দা মেখে নেবো। তো তার জন্য আমি এখানে বেশি পরিমাণ ময়দা নিয়েছি আর অল্প একটু আটা নিয়েছি। আর এদিকে কড়াটাও গরম হয়েই এসেছে, এর মধ্যে মৌরি আর জিরেটা একটু ভেজে নেব, ভেজে এটাকে গুঁড়ো করে নেব। এটা হতে থাক। ময়দাটা মাখার জন্য আমি যে ডালের পেস্ট যেটা তৈরি করেছিলাম, এটা 1 চামচ এর মধ্যে দিয়ে দেব, বাকিটা পুর হিসাবে যাবে। আর দিচ্ছি নুন, চিনি। এটাকে বেশিক্ষণ ভাজবো না, একটু মৌরি ভাজার যখনই গন্ধ আসবে তখনই ব্যাস, এটা বন্ধ করে আমি ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো। এখন যেমন মৌরি ভাজার গন্ধ এসে গেছে, জিরেগুলো একটু কালচে হতে শুরু করেছে। এর মধ্যে একটু সাদা তেল, আগে এটাতে জল দেব না, আগে এমনিই মাখবো, তারপর শেষের দিকে একদম জল দেবো, কারণ এই ডাল বাটাটা তো ভিজে, বেশি জল দিয়ে দিলে বেশি নরম হয়ে যাবে ডোটা। ডালটা বাটবার সময় আমি অল্প একটুখানি প্রথমে জল দিয়েছিলাম, তো প্রথমবার বাটবার পর দেখলাম তখনও ডালটা সবগুলো বাটেনি, তো চামচে করে একবার দুবার গড়িয়ে দিয়ে আরও একটু জল দিয়ে তারপর বাটলাম। এই যে ময়নটা হয়েছে নাকি দেখি, হয়েছে, কিন্তু আমার একটু জল লাগবে এখানে। গরম জল করেছি। এই রেসিপিটা আমার বাবার কাছ থেকে শেখা। ছোটবেলা আমার বাবা রাধাবল্লভী খেতে ভীষণ ভালোবাসেন, তো ছোটবেলায় বাবাকে যখন জিজ্ঞাসা করতাম রাধাবল্লভীতে কি, রাধাবল্লভী আর ডালপুরির মধ্যে পার্থক্য কি, তো তখন বাবা বলতো যে রাধাবল্লভীতে বিউলির ডালের পুর আর ডালপুরিতে ছোলার ডালের পুর দেয়, তো দুটো আলাদা জিনিস সম্পূর্ণ। যেমন রাধাবল্লভীতে এই ময়দাটা মাখবার সময় এর মধ্যে আবার ডালটা দিয়ে মাখতে হয়, আবার একটা পুর ভিতরে ভরতে হয়, এই জন্যই হয়তো এর স্বাদটা বেশি। এই যে দেখুন এরকম নরম হবে। একটু সাদা তেল মাখিয়ে দিয়ে এবার
ভালো করে মাখিয়ে দিয়েছি। চাপা দিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যতক্ষণ সময় হয় রেখে দিতে পারেন। আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার পুরটা বানানোর জন্য এর মধ্যে গরম হয়ে এসেছে, অল্প হিং দেব। হিঙের গন্ধটা পুরের মধ্যে খুব ভালো লাগে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি আদা বাটাটা দেবো, নাহলে ছিটকাবে চারিদিকে। তো এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা। এই আদাটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে, মানে যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ ডাল বাটাটা দেবো না। আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসি, এই যে এখন হয়ে এসেছে, এবার ডাল বাটাটা দিয়ে দিই। আমি এখানে ননস্টিকের কড়াইতে করছি। যদি ননস্টিকের কড়াই না থাকে তাহলে এই ডালটা বাটা হয়ে যাওয়ার পর, কারণ বিউলির ডালটা খুব স্টিকি টাইপের হয়, তো এর মধ্যে একটু সাদা তেল আপনারা মিশিয়ে নিতে পারেন, তাহলে কড়াইতে তুলনামূলকভাবে কম লাগবে। এটাকে একদম শুকনো শুকনো করতে হবে, যেরকম পুরটা ভরবো আর কি। তো আমি এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি। আচ্ছা, এই অবস্থাতেই আমি একটুখানি এর মধ্যে চিনি আর নুনটা মিশিয়ে দেবো। অল্প একটু নুন শুরুতে দিলাম আর অল্প মিশিয়ে দেবো। এই যে আমার ননস্টিক বলে কিন্তু একদমই আটকাচ্ছে না, নিচের দিকে পুরোটাই ছেড়ে বেরিয়ে আসছে। আর একটু শুকনো হলে আমি নামিয়ে নেবো। তো এই পর্যায়ে আমি মশলাটা মিশিয়ে দেবো, সেই জিরে আর মৌরি ভাজা। একটু আজকে রাধাবল্লভীর সাথে খাওয়ার জন্য একটু আলুর দমও তৈরি করব ভেবেছি। তো তার জন্য আমি নিরামিষ আলুর দমই তৈরি করব ভাবলাম, কারণ রাধাবল্লভী দিয়ে এই নিরামিষ আলুর দমটা খেতে ভালো লাগে। অন্য দিনে সময় না থাকলে, একটু তাড়াহুড়ো থাকলে আমি সাধারণত ওই আদা জিরে আর টমেটো দিয়েই করি, কিন্তু আজকে ভাবলাম যখন পরীক্ষার শেষে ভালো করে খাওয়া হচ্ছে তখন একটু আলুর দমটাও ভালো করে তৈরি করা যাক। তো সেই জন্য আমি কাশ্মীরি আলুর দমের মতোই তৈরি করব। কাশ্মীরি আলুর দমের মতো বলছি কারণ ওটা তৈরি করতে গেলে অনেকটা তেল, লঙ্কার গুঁড়ো এইসব ব্যবহার করতে হয়, তাতে দেখতে অনেকটা লাল লাল রকমের হয়। কিন্তু রাজা তেল আর লঙ্কার গুঁড়ো দুটোই খেতে পছন্দ করে না, তো সেই জন্য কম তেলে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখবো চেষ্টা করে যতটা তৈরি করা যায়। অল্প জল, যাতে মশলাটা ধরে না যায়, দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতন কষতে রেখে দেবো। এই যে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, ধীরে ধীরে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটা বাটা মশলা রেডি করেছি, তো সেটা দেব। এর মধ্যে আছে কাজু, কিশমিশ আর চারমগজ। ব্যাস, তারপর ওই বাটি ধোয়া জল দিয়ে 5 মিনিটের মতন এটাকে রেখে দিতে হবে, যতক্ষণ না অবধি মশলাটার থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। তারপর আলুগুলোকে দিয়ে দেবো। আমি এখানে যে আলুগুলো ব্যবহার করছি ওগুলোকে ওই 80% মতন সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভালো করে একটু তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে টক দইও একটু ভালো করে ফেটিয়ে ওই কষানোর সময় ব্যবহার করতে পারেন, তাতে গ্রেভিটা দেখি আরও ভালো হয়। তবে আজকে আমার কাছে ছিল না, তো তাই আর দিলাম না। সবই তো করে ফেলবো, আমার শেষের দিকে ভয় হচ্ছে আমি বেলতে পারবো কিনা। আমি বেলার দিক থেকে আমি একেবারেই অষ্টরম্বা। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। 1 চামচ মতন ঘি, গরম মশলা গুঁড়ো, ধারের দিক থেকে ভিতর দিকে ঠেলতে হবে। এইবার বাটি হচ্ছে আর রুটি হচ্ছে না। আমি যতক্ষণে একটাতে পুর করবো, মামনি ততক্ষণে 3টে বানিয়েই ফেলবে, আমার একটু সময় লেগে যায়। এবার এর মুখটাকে ভালো করে, আমি তো পিঠে মোড়ার মতন করেই বন্ধ করছি, যাই হোক, তো বন্ধ করে দিলেই হলো, যেমন করেই মুড়ি বন্ধটা হতে হবে। এগুলোকে ভালো করে তেল মাখিয়ে রেখেছি, এবার আমি বেলতে শুরু করব। এগুলো বেলবার জন্য কিন্তু বেশ খানিকটা তেল লাগে, কারণ এগুলো একটু স্টিকি স্টিকি হয়, তো ভালো করে তেলটা মাখিয়ে নিই। কত দূর অবধি বেলতে পারবো ঠিক জানি না,
তাও এই চেষ্টা করি। প্রথমেই স্লিপ খেয়ে যাচ্ছে। ওদিকে তেল গরম হতে দিয়েছি। আমি লুচি জাতীয় জিনিস ভালো বেলতে পারি না, পরোটা আমি তাও বেলে ফেলি, তার মধ্যে আবার পুর ভরেছি, কি যে বেলবো। সাকসেসফুলি বেলে ফেলেছি। আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে ফোলে, আমার যদি এতে একটাও ফুলে যায় তাতেও আমি ধন্য হয়ে যাবো। প্রথমবার বানানোতে ফুলকো ফুলকো খেতে ভালো লাগে না। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার রাধা বল্লবীর নিয়ম হচ্ছে এটাকে প্রথমে কিছু নাড়াচাড়া করতে নিই, একটু পরে এটা নিজের থেকে হয়ে ওপরে ভেসে আসে। ফুলেছে ফুলেছে একটু লাল লাল করে ভাজলে স্বাদটা ভালো হবে। হয়ে গেছে একটা আমার, ফুলেছে। প্রথমবারেই যে রাধাবল্লভীগুলোকে এতটা ফুলকো করতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি জানেন। মনে হচ্ছে ওই রাধাবল্লভী ভাজার নিয়মটা ফলো করেছিলাম বলেই হয়তো এত সুন্দর ফুলকো হলো। যাক, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, জোর খিদে পেয়ে গিয়েছে জানেন। রাজাকেও খেতে দিয়ে আমিও খেয়ে নেবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।